প্রতি বছর বর্ষা এলেই খবরের শিরোনামে উঠে আসে একটি রাজ্যের নাম। এবছরেও বর্ষা আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেই রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি। 7 লক্ষেরও বেশি মানুষ গৃহহারা হয়ে গেছে, 100-রও বেশি মানুষ মারা গেছে খবরে প্রকাশিত। অসংখ্য বন্য প্রাণী, অসংখ্য গৃহপালিত পশু মারা গেছে। গ্রামীণ বসতির যে মানচিত্র বদলে যাচ্ছে। কাজিরাঙা জাতীয় উদ্যান, সেখানকার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমরা অসমের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, অসমে যে বন্যা পরিস্থিতি প্রতি বছর তৈরি হচ্ছে, এটা কি সত্যি একটা স্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগ, নাকি ব্রহ্মপুত্র নদী উপত্যকার একটা স্বাভাবিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে মানুষের কার্যকলাপ? আজকে আমরা ভূগোল, জলবিদ্যা এবং জলবায়ুবিদ্যার আলোকে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এখানে আসামে এই ভয়াবহ বন্যার প্রকৃত কারণ কি। চলো তাহলে আমরা এই ভিডিওটা শুরু করি। তবে শুরু করার আগে যারা এই জিও ফান্ডা চ্যানেলে এখনো যুক্ত হয়ে ওঠোনি, তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমে আমরা এই অসমের অবস্থান এবং ব্রহ্মপুত্র উপত্যকা সম্পর্কে ডিটেলসে জেনে নেব। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অসমের ছবিটা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো অসম হচ্ছে একটা দীর্ঘ প্রসারিত একটা নদী ব্যবস্থা। তবে এই নদী ব্যবস্থা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু চারপাশের অঞ্চল অপেক্ষা একটা নিম্নভূমি, অর্থাৎ নিম্ন নদী উপত্যকা। এবার এই অসমের যদি আমরা অবস্থানটা লক্ষ্য করি, তাহলে দেখো এর উত্তর দিকে আছে পূর্ব হিমালয় এবং দক্ষিণ দিকে অবস্থান করছে মেঘালয়, কার্বি আংলাং এবং নাগাল্যান্ডের পাহাড়। এটা যদি আমরা খুব ভালো করে দেখি, দেখো এই চারপাশেই উচ্চভূমি অবস্থান করছে। এখানে পাহাড় বা পার্বত্য ভূমি এখানে চারদিকে ঘেরে রয়েছে এই অসমকে। এর ফলে কি হচ্ছে, এই চারপাশে যে বৃষ্টিপাত বা তুষার গলা জল যেগুলো আসছে, সবটাই কিন্তু জমা হচ্ছে এই ব্রহ্মপুত্র নদী উপত্যকায়। এই ব্রহ্মপুত্র নদ যদি আমরা ভালো করে দেখি, এই নদ কিন্তু দৈর্ঘ্য কিন্তু 2900 কিমি। এবারে এই নদীর উৎপত্তি কোথায় হয়েছে না, তিব্বতের আংশি হিমবাহ অঞ্চল থেকে। এবারে দেখো এই নদীটা তিব্বতে দেখতে পাচ্ছি ইয়ারলুং সাংপো নামে প্রবাহিত হচ্ছে। পরে এটা যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করছে, তখন সেটা সিয়াং বা দিহাং নাম নিয়ে প্রবেশ করছে। এরপরে এই নদীটা কি হচ্ছে, দিবং এবং এখানে লোহিত, এই দুটো নদী মিলিত হয়ে এখানে অসমে যখন প্রবেশ করছে, তখন এর নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। এই নদী অববাহিকার ক্ষেত্রমান 5.8 লক্ষ বর্গ কিমি। তাহলে এই বিশাল বড় একটা নদী অববাহিকা আমরা যদি দেখি, এটা মূলত তিব্বত, ভারত, ভুটান এবং বাংলাদেশ, এই 4টে দেশ বা অঞ্চলের মধ্যে দিয়ে বাহিত হয়েছে, যার ফলে একটা বিশাল অঞ্চল এই নদী অববাহিকা বিস্তৃত হয়ে আছে। এর ফলে এই অংশ থেকে যে ছোট বড় বিভিন্ন উপনদী এই প্রধান নদীতে পতিত হয়েছে, তারা সবাই যে পরিমাণ একটা জলের যোগান দেয়, জল ট্রিবিউট করে, সেটা দেখা যাচ্ছে কি না, এই সবটাই কিন্তু এই ব্রহ্মপুত্র নদে এসে জমা হচ্ছে। এর ফলে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। সরকারি হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে অসমের প্রায় 40% স্থান এই ব্রহ্মপুত্র নদের দ্বারা প্লাবিত হয়। এরপরে আমরা অসমে কেন এই অতিবৃষ্টি বা শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় সেই বিষয় সম্পর্কে জেনে নেব। দেখো, আমরা যদি অসমের অবস্থান দেখি, আমরা একটু আগেই বলেছি অসম পূর্ব হিমালয়, এদিকে ভুটান আছে এবং মেঘালয় মালভূমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, বর্ষাকাল হওয়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের ভারতে প্রবেশ করছে। একইভাবে উত্তর পূর্ব ভারতে গিয়ে এখানে পূর্ব হিমালয়, একইভাবে এখানে ভুটান বা আমাদের মেঘালয় মালভূমিতে বাধাপ্রাপ্ত হচ্ছে। আর এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শৈলক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত করছে। আর এই শৈলক্ষেপ বৃষ্টিপাত এই পাহাড়ি অঞ্চলে সংঘটিত হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে
মানে কয়েক দিনের মধ্যে এখানে শত শত মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, এবং সেই বৃষ্টিপাত কি হচ্ছে এই পাহাড়ি অঞ্চলে সংঘটিত হওয়ার ফলে, এই পাহাড়ি অঞ্চল আমরা জানি খাড়াই ঢালযুক্ত, যার ফলে এই জলটা দ্রুততার সঙ্গে এখানে ব্রহ্মপুত্র নদে গিয়ে জমা হচ্ছে। এবারে এই ব্রহ্মপুত্র নদের কি 2-5টা উপনদী? না, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের কম বেশি প্রায় 50টি উপনদী রয়েছে। সে সুবর্ণশিরি হতে পারে, ধানসিরি হতে পারে, জাঞ্জি হতে পারে, দেসাং হতে পারে, কপিলি হতে পারে বা বেকি হতে পারে। তাহলে এই ধরনের অসংখ্য উপনদী তারা যে জল, বৃষ্টির জল সংগ্রহ করছে বর্ষাকালে শৈলক্ষে বৃষ্টিপাতের দ্বারা, তাহলে সেই জলটা সবটাই কি হচ্ছে ভূমির খাড়া ঢাল হওয়ার জন্য দ্রুততার সঙ্গে ব্রহ্মপুত্র নদে গিয়ে জমা হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি সেখানে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে সেখানকার নদীর জলস্তর দ্রুততার সঙ্গে কয়েক মিটার পর্যন্ত বেড়ে যাচ্ছে। আর এই জলস্তর দ্রুত গতিতে বেড়ে যাওয়ার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এরপরে আমার প্রশ্ন হচ্ছে, এই ব্রহ্মপুত্র উপত্যকা এত ভয়াবহ বা এত বিপজ্জনক কেন? অসমের এই অঞ্চলটা এত বিপজ্জনক কেন? না দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এই ব্রহ্মপুত্র উপত্যকা দেখা যাচ্ছে কি এখানে আমাদের একটা নবীন ভঙ্গিল পর্বত, মানে ভঙ্গিল পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে। আর এই নবীন ভঙ্গিল পর্বত বা ভঙ্গিল পার্বত্য অঞ্চল হওয়ায় এখানে ভূমিভাগ কিন্তু এখানে ভঙ্গুর, এবং খুব সহজেই এখানে কিন্তু ক্ষয়ের সম্মুখীন হচ্ছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যদি আমরা পলি বহনকারী নদী, মানে অতিরিক্ত পরিমাণে যে নদীগুলো পলি বহন করে, তার মধ্যে অন্যতম একটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র। এটা তোমরা ভালো করে জেনে রাখো। এবারে দেখো, এই অংশটা আমরা যেহেতু বললাম ভঙ্গুর, এবং এখানে ধসের, ভূমির ধসের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তার ফলে কি হচ্ছে না, এই অংশ থেকে, এই পার্বত্য অংশ থেকে এখানে নুড়ি, কাঁকর, পলি, বালি এগুলো সবটাই কি হচ্ছে গিয়ে নদীতে পড়ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদের গভীরতা ধীরে ধীরে কিন্তু কমছে। একইভাবে এখানে নদীবক্ষের উচ্চতা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে ক্রমান্বয়ে ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা অ্যাগ্রেডেশন বা আরোহণ বলে থাকি। তাহলে এই অ্যাগ্রেডেশন প্রক্রিয়া সংঘটিত হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি কি না, এই ব্রহ্মপুত্র নদের জল ধারণ ক্ষমতা কিন্তু ক্রমশ কমছে। আর এই জল ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে কি হচ্ছে, এই অতিরিক্ত বৃষ্টিপাত যখন সংঘটিত হচ্ছে, তখন নদীর দুকুল ছাপিয়ে সেখানে সমতল অংশে সেই জলরাশি প্রবেশ করছে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করছে। এর পাশাপাশি দেখো, তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো, দেখো এই ব্রহ্মপুত্র নদ, সেই নদের কিন্তু যদি আমরা দেখি এখানে যে রিভার প্যাটার্নটা আমরা যদি দেখি, তাহলে এটা একটা বিনুনি আকৃতির নদী ব্যবস্থা। এবার এই বিনুনি আকৃতি নদী ব্যবস্থা হওয়ার ফলে কি হচ্ছে, এই নদীটা সরল পথে, মানে সরল রৈখিকভাবে প্রবাহিত হচ্ছে না। এখানে কি হচ্ছে, এই নদীবক্ষে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় বিভিন্ন ধরনের স্যান্ডবার বা বালুচর তৈরি হচ্ছে। আর এই বালুচর তৈরি হওয়ার ফলে আমরা কি দেখতে পাচ্ছি না, এই একটা নদীকে কি হচ্ছে তখন বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করে ফেলছে। আর এই শাখা প্রশাখায় বিভক্ত হওয়ার ফলে না, নদীটা কি হচ্ছে না, তার গতিপথ কিন্তু খুব সহজে শিফট করছে, পরিবর্তন করছে, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে না, এই গতিপথ যত পরিবর্তন হচ্ছে, তত এই অংশে এখানে রিভার ব্যাঙ্ক ইরোশন বা নদী পাড়ের যে ভাঙন, সেই ভাঙনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। আর নদীর পাড় ভেঙে গেলে কি হবে, তখন এই অতিরিক্ত বৃষ্টিপাতের জল সেখানে দুকুল উপচে সেখানে খুব সহজেই প্লাবিত করবে। এটা খুব স্বাভাবিক ঘটনা। এখানে যদি আমরা 1950 সাল থেকে এখনো পর্যন্ত আমরা সরকারি হিসাব দেখি, সেখানে দেখা যাচ্ছে এই রিভার ব্যাঙ্ক ইরোশনের ফলে এখানে 4.27 লক্ষ হেক্টর জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। এরপরে আমরা জলবায়ু পরিবর্তন এবং মানুষের প্রভাবের বিষয়টা দেখে নেব। দেখো, এখানে জলবায়ু পরিবর্তন কিন্তু প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে। তার কারণ তোমরা এই বিগত কয়েক দশক যদি ভালো করে লক্ষ্য করো, এখানে উচ্চ পার্বত্য অঞ্চল বা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি আকাশ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বাস্টের ঘটনা সংঘটিত হচ্ছে। সে উত্তরাখণ্ডে বলো বা উত্তরবঙ্গে বলো বা আমাদের এই মেঘালয় বা অসমের মতো রাজ্যগুলোতে বলো। তাহলে এই অংশে এখানে কি হচ্ছে না, আমাদের উলম্ব মেঘের সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে। আর এই ভার্টিক্যাল ক্লাউড তৈরি হওয়ার ফলে খুব দ্রুততার সঙ্গে
কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি হচ্ছে, যা খুব দ্রুত বা খুব অল্প সময়ের মধ্যে একটা বিশাল পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত করছে। তাহলে এর ফলে এখানে জলের যোগানটা অনেক বেশি মাত্রায় হয়ে যাচ্ছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং এর মতো ঘটনা ঘটছে, গোটা পৃথিবীব্যাপী যে ঘটনা ঘটছে, আমাদের ভারতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আর এর ফলে কি হচ্ছে না, বরফ গলছে, আর এখানে জলের যোগান কিন্তু সারা বছরই অতিরিক্ত মাত্রায় থাকছে। তাহলে এই দুটো বিষয়ের পাশাপাশি আমরা একইভাবে দেখতে পাচ্ছি কি না, অরণ্য সংহারের ঘটনা ঘটছে। একইভাবে এখানে পাহাড় কাটা হচ্ছে, এখানে অবৈধ হোটেল নির্মাণ বা অবৈধ নির্মাণ ঘটছে, বা বন্যাপ্রবণ অঞ্চলগুলোতে অবৈধভাবে বসতি নির্মাণ হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে অসমে বা ব্রহ্মপুত্র উপত্যকায় অতিরিক্ত মাত্রায় এখানে বন্যা সংঘটিত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে প্যারালালি আমরা যে বিষয়টা লক্ষ্য করছি না, এখানে ক্ষয়ক্ষতির মাত্রা কিন্তু বর্তমানে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ এই অঞ্চলগুলো যদি আমরা ছেড়ে রাখতাম তাহলে সেই অবস্থাটা ঘটতো না, কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি সেখানে ঘটছে, যার ফলে এখানে ক্ষয়ক্ষতিও বহুগুণ বেড়ে যাচ্ছে। কিভাবে আমরা কাজিরাঙা অভয়ারণ্যের কথা যদি বলি, তাহলে সেখানেও এর প্রভাব কিন্তু পড়ছে। সেখানে একদিকে যেমন এই অঞ্চলগুলো প্লাবিত হওয়ার ফলে এখানে তৃণভূমির পরিমাণের কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে বন্য প্রাণী কিন্তু কমে যাচ্ছে, ক্রমশ এখানে কিন্তু কমতে থাকছে এই অতিরিক্ত বন্যা বা বৃষ্টিপাতের ফলে। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্মপুত্র বা অসমের এই বন্যা পরিস্থিতিটাকে কিভাবে সমাধান করা যায়, বা এটাকে রোধ করব আমরা কিভাবে? দেখো, এখানে বন্যা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। এখানে ব্রহ্মপুত্র নদের যে বন্যা পরিস্থিতি, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এখানে প্রকৃতির অংশ, এটাকে আমরা বদলাতে পারবো না। কিন্তু এর যে ক্ষয়ক্ষতির মাত্রা বা এর যে প্রাবল্যতা, সেটাকে আমরা তো কমাতে পারি। তাহলে তার জন্য আমাদের কি কি করণীয় হতে পারে না, প্রথম হচ্ছে কি, আমাদের এই যে নদী ব্যবস্থাটা, এটাকে খুব ভালোভাবে নদী ব্যবস্থাটাকে স্টাডি করা, এবং সেই অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে কোন সময়ে জলের পরিস্থিতি কি থাকছে ভালো করে পর্যবেক্ষণ করা। একইভাবে এখানে র্যাডার ভিত্তিক বা আমাদের উপগ্রহ ভিত্তিক ভালো করে পর্যবেক্ষণ করা, এখানে নদী পাড়ের সংরক্ষণের ব্যবস্থা করা, বৃক্ষরোপণের ব্যবস্থা করা, একইভাবে ভূমি ব্যবহারকে কড়া হাতে নিয়ন্ত্রণ করা। কারণ এখানে ব্রহ্মপুত্র নদের যে অঞ্চলগুলো এখানে বন্যাপ্রবণ অঞ্চল, তাহলে সেখানে যাতে কোনোভাবে আমাদের বসতি স্থাপন না হতে পারে, তাহলে সেই বিষয়টা একইভাবে লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি আমাদের যে অঞ্চলগুলোর উপর দিয়ে এই নদীগুলো বাহিত হয়েছে, সে চীন হতে পারে, সে ভুটান হতে পারে, বাংলাদেশ হতে পারে, তাহলে এদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক জোরদার করতে হবে, যাতে করে কোথায় কি পরিস্থিতি এই নদী ব্যবস্থার ঘটছে, তাহলে সেইটার সম্পর্কে একদম কি বলবো, মানে প্রতিনিয়ত খবরাখবর যেন আমরা পেতে পারি, যেটার দ্বারা আমরা সেই বিষয়টাকে ওভারকাম করতে পারি। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। দেখো, এখানে তাহলে আমরা যদি বলি যে অসমের বন্যা পরিস্থিতি কি কেবলমাত্র কোনো একটা একক পরিস্থিতির ফল? না, এখানে অসমের বন্যা পরিস্থিতি কোনো একক পরিস্থিতি দ্বারা সৃষ্টি নয়। অসমের বন্যা পরিস্থিতি একটা জটিল প্রক্রিয়া। এখানে একদিকে যেমন ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা আছে, এখানে আমাদের হিমালয়ে যে আমাদের নবীন ভঙ্গিল যে পর্বতের যে ক্ষয়ের বা ভাঙনের যে প্রবণতা, সেটা যেমন দায়ী। একইভাবে এখানে অতিরিক্ত পলিবহনের ঘটনা ঘটছে, এখানে জলবায়ু পরিবর্তনের ঘটনা ঘটছে। এর পাশাপাশি আমাদের মানুষের যে ভূমি ব্যবহার বা মানুষের যে অতিরিক্ত অবৈধ নির্মাণ কার্য, এই সব কিছুই কিন্তু অসমের বন্যা পরিস্থিতিটাকে একটা ভয়াবহ রূপ দিয়েছে। তাহলে এর ফলে অসম কিন্তু একটা জটিল, একটা ভয়ানক বন্যা পরিস্থিতির সম্মুখীন হচ্ছে প্রত্যেক বছর। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি অসমের বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি কেউ এখনো নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।